আচ্ছা, আপনার বাড়িতেও কি পোষা বিড়াল আছে? কখনো তার দিকে তাকিয়ে ভেবেছেন যে সে আসলে কি ভাবছে? শুধু কি মাছ বা দুধের কথা, নাকি তার ছোট্ট মাথার ভিতর চলছে পৃথিবী দখলের কোনো বিশাল ষড়যন্ত্র? শুনতে অদ্ভুত লাগলেও আজ আমরা এমনই এক বিড়ালের গল্প শুনবো, যে দেখতে সাধারণ পোষা বিড়ালের মতো হলেও আসলে সে অন্য গ্রহের এক বাহাদুর যোদ্ধা। তার মিশন হলো পৃথিবী দখল করা, কিন্তু ভাগ্যক্রমে সে এমন এক পরিবারের কাছে এসে পড়েছে যারা নিজেরাই নানা সমস্যায় জর্জরিত। তো এই ভিন গ্রহের যোদ্ধা কি তার মিশন পূরণ করতে পারবে, নাকি মানুষের ভালোবাসার কাছে হেরে গিয়ে তাদের পোষা বিড়াল হয়ে যাবে? চলুন জেনে নেওয়া যাক এই মজার আর ইমোশনাল গল্পে। হ্যালো মুভিম্যানের বন্ধুরা, আমাদের আজকের মুভির নাম মিয়াও, আর বরাবরের মতো আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। গল্পের শুরুতেই আমরা চলে যাই মিয়াও নামের একটা অদ্ভুত গ্রহে। আচ্ছা, এই গ্রহটা অদ্ভুত কেন বলছি জানেন? কারণ এখানে মানুষ না, বরং শুধুই বিড়াল থাকে। কিন্তু এই শান্তশিষ্ট গ্রহে একটা বড় সমস্যা ছিল। গ্রহের পাশ দিয়ে সারাক্ষণ উল্কাপিণ্ড উড়ে যেত, আর মাঝে মাঝেই সেগুলো গ্রহের উপর আছড়ে পড়তো। এর ফলে ধীরে ধীরে মিয়াও গ্রহটা ধ্বংসের দিকে যাচ্ছিল। তাই এখানকার বিড়ালেরা নিজেদের জন্য একটা নতুন বাড়ি খোঁজার সিদ্ধান্ত নেয়, আর তাদের নজর পড়ে আমাদের এই পৃথিবীর উপর। পৃথিবী দখল করার জন্য তারা অনেক বিড়ালকে এখানে পাঠিয়েও দিয়েছিল, কিন্তু অনেকটা সময় কেটে যাওয়ার পরেও সেই বিড়ালদের থেকে কোনো খবরই আসেনি। এদিকে বিড়ালদের রাজা কিছু অস্পষ্ট বার্তা পান, যাতে দেখা যাচ্ছিল যে প্রাচীন মিশরের লোকেরা বিড়ালদেরকে পূজা করত, আর প্রাচীন ভারতে বিড়ালদের চালচলন দেখেই ইয়োগা সৃষ্টি হয়েছিল। ভাবা যায়, যাই হোক, হাজার হাজার বছর কেটে গেছে, আর এখন বিড়ালদের রাজা আবারও পৃথিবীতে হামলা করার সিদ্ধান্ত নিলেন। তিনি মিয়াও গ্রহের সব থেকে বাহাদুর যোদ্ধা পুডিংকে ডেকে পাঠালেন। রাজা তাকে বললেন, তোমাকে পৃথিবীতে গিয়ে আমাদের বহু পুরনো মিশনটা পূরণ করতে হবে, যাতে আমরা সবাই মিলে ওখানে গিয়ে রাজত্ব করতে পারি। কিন্তু একটা কথা মনে রাখবে, পৃথিবীতে গিয়ে তোমার সিক্রেট আর্টিফ্যাক্টটা খুব সাবধানে রাখতে হবে। যদি ওটা হারিয়ে ফেলো তাহলে তোমার সব শক্তি চলে যাবে, আর যদি কোনো বিপদে পড়ো তাহলে তোমার বিশেষ শক্তি ডেথ গ্লেয়ার ব্যবহার করবে। আসলে পুডিং এর চোখ থেকে লেজার বের হতো। পুডিং সবকিছুই বুঝে নিল, আর তারপর ওর স্পেসশিপে করে পৃথিবীর দিকে রওনা দেয়। অন্যদিকে পৃথিবীতে আমরা দেখতে পাই সোলংকে। সে আগে একজন ফুটবলের গোলকিপার ছিল, কিন্তু অবসর নেওয়ার পর এখন একজন ধারাভাষ্যক বা কমেন্টার হওয়ার চেষ্টা করছে। কিন্তু সমস্যা হলো, সে এতটাই ধীরে ধীরে কমেন্ট্রি করত যে সবাই তার পেছনে হাসাহাসি করছিল। বেচারা, সে নিজের একটা ব্যবসা শুরু করারও চেষ্টা করেছিল, কিন্তু তার প্রোডাক্ট গুলো এতটাই বাজে ছিল যে সেই ব্যবসাটাও চলে না, আর তার অনেক টাকা লোকসান হয়ে যায়। সোলং এর একটা মেয়ে ছিল যার নাম ইয়ো। তার পায়ে জন্ম থেকেই একটা সমস্যা ছিল, যার কারণে সে ঠিকভাবে হাঁটতে পারতো না। স্পোর্টস ক্লাসের সময় সে যখন অন্য বাচ্চাদের মতো খেলতে যায়, টিচার তাকে থামিয়ে দেন। পায়ের সমস্যার কারণে স্কুলের অন্য বাচ্চারাও তার সাথে মিশতো না, বরং তাকে নিয়ে মজা করত। এতে ইয়োর খুব কষ্ট হতো। তাই সে একদিন একাই পার্কে শুয়ে প্রার্থনা করে বলছিল, আমার শুধু একজন ভালো আর সত্যিকারের বন্ধু চাই। আর হয়তো ওর এই প্রার্থনাটা কবুল হয়ে গিয়েছিল, কারণ ঠিক সেই সময় পৃথিবীর বায়ুমণ্ডলে পুডিং প্রবেশ করে। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তার ক্যাট শিপের উপরে বাজ পড়ে, আর শিপটা ভাঙতে শুরু করে। আর এর মধ্যেই ঘটে যায় সব থেকে বড় দুর্ঘটনা। পুডিং এর গলা থেকে সেই সিক্রেট আর্টিফ্যাক্টটা খুলে বাইরে পড়ে যায়। সে কিছু করার আগেই স্পেসশিপটা অনেক দূরে একটা জঙ্গলে গিয়ে আছড়ে পড়ে। ভাগ্য ভালো যে পুডিং এর বিশেষ কিছুই হয়নি। সে শিপ থেকে বেরিয়ে শহরের দিকে হাঁটতে শুরু করে। এদিকে শেলং এর কাছে তার ফুটবল টিমের ম্যানেজার মিস্টার লিনের ফোন আসে। মিস্টার লিন তাকে বলেন, আমার স্ত্রীর সাথে দেখা করতে আমি বাইরে যাচ্ছি, কিন্তু আমার স্ত্রীর বিড়ালটা আমার কাছে আছে, ওকে তো আর সাথে নিয়ে যেতে পারবো না। তাই তুমি কয়েকটা দিন ওর খেয়াল রাখো, আর আমি ফিরে আসার পর তোমাকে টিমের কোচ বানানোর ব্যাপারটা ভেবে দেখবো। সোলং তো অনেকদিন ধরেই কোচ হতে চাচ্ছিল, তাই সেই কথাটা শুনে বেশ খুশি হয়ে যায়, আর লাফাতে লাফাতে বিড়ালটা দেখাশোনার দায়িত্ব নিয়ে নেয়। বাড়ি ফিরে এসে তার স্ত্রী লিজুকে সবকিছু বলে, কিন্তু লিজু একটা এক্সট্রা বিড়ালের দায়িত্ব নিতে একেবারেই রাজি ছিল না। কিন্তু সোলং তার কথায় কান না দিয়ে বাইরে গিয়ে মিস্টার লিনের জন্য অপেক্ষা করতে থাকে। ততক্ষণে পুডিংও সেখানে পৌঁছে গেছে। সে সোলং এর বাড়ির বাইরে একটা রঙিন ছাতা দেখতে পায়। স্পেসশিপ থেকে পড়ার আগে সে ওপর থেকে ওই ছাতাটা দেখেছিল, কারণ এই সোজায় তার সেই স্পেশাল আর্টিফ্যাক্টটা পড়েছিল। সে উড়ে গিয়ে ছাদে ওঠার চেষ্টা করে, কিন্তু আর্টিফ্যাক্টটা কাছে না থাকায় তার শক্তি কাজ করছিল না। তাই সে ধপাস করে আবার মাটিতে পড়ে যায়, আর বেশ ব্যথা পাওয়ার পরে সে সাথে সাথে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর মিস্টার লিন গাড়ি নিয়ে সোলংকে বিড়ালের দায়িত্ব বুঝিয়ে দিতে আসেন। অন্যদিকে পৃথিবীর আবহাওয়া পুডিং এর শরীরকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছিল, আর তখন পুডিং এ তাদের রাজার কথা মনে পড়ে যায়। তিনি বলেছিলেন, যদি আর্টিফ্যাক্টটা হারিয়ে যায় তাহলে বেঁচে থাকার জন্য তাড়াতাড়ি অন্য কোনো প্রাণীর রূপ নিয়ে নিতে হবে। মিস্টার লিনের গাড়িতে তার শিশিলিন নামের বিড়ালটা বসেছিল। পুডিং আর এক মুহূর্ত দেরি না করে শিশিলিনের চোখের দিকে তাকিয়ে তার রূপ ধরতে শুরু করে। তাকে দেখে আসল শিশিলিন এতটাই ভয় পেয়ে যায় যে সে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। সোলং যখন বিড়ালটাকে নিতে আসে, সে দেখে শিশিলিনের জায়গায় একটা বিশাল মানুষের সমান আকারের বিড়াল দাঁড়িয়ে আছে, আর এটা আসলে কেউ না, আমাদের পুডিং। আর এদিকে তাকে দেখে তো সোলং এর আত্মরাম খাঁচা ছাড়া হওয়ার মতো অবস্থা। সে মিস্টার লিনকে কিছু বলার চেষ্টা করে, কিন্তু মিস্টার লিন ফোনে ব্যস্ত ছিল, আর কিছু না দেখেই সেখান থেকে চলে যায়। সোলং বেচারা ভয়ে ভয়ে পুডিংকে বাড়িতে নিয়ে আসে, আর এত বিশাল সাইজের বিড়াল দেখে লিজু তো ভয় সেখানেই অজ্ঞান হয়ে যায়। সোলং তাকে থাপ্পড় মেরে কোনো মতে জ্ঞান ফেরায়, আর বলে, চিন্তা করো না, কয়েকটা দিনেরই তো ব্যাপার, মিস্টার লিন ফিরে এসে ওকে নিয়ে যাবে। কিন্তু বাড়ির মেয়ে ইয়ো পুডিংকে দেখে বেশ খুশি হয়, আর তার কাছে যেতে চায়, কিন্তু লিজু তাকে আটকে দেয়। লিজুর মনে হচ্ছিল কেউ হয়তো বিড়ালের পোশাক পরে তাদের সাথে মজা করছে, তাই সে পুডিং এর চামড়া ধরে টানতে শুরু করে। এতে পুডিং ভীষণ রেগে যায়, আর সে ডেথ গ্লেয়ার মানে চোখ থেকে লেজার বের করে তাদের উপর হামলা করে, যার ফলে সামনে থাকা পরিবারের সবার জামা কাপড় পুড়ে তাদের অবস্থা খারাপ হয়ে যায়।
যায় আর পুডিং এটা দেখে হাসতে থাকে, কিন্তু এটা ছিল তার কল্পনা। আসলে সে বারবার চোখ টিপে লেজার বের করার চেষ্টা করছিল, কিন্তু কিছুই হচ্ছিল না, কারণ তার কাছে সেই বিশেষ আর্টিফ্যাক্টটা ছিল না, যার কারণে এখন আর তার কোনো পাওয়ারই কাজ করবে না। এদিকে বারবার চোখ টিপতে দেখে ইও আর তার ভাই ভাবে পুডিং হয়তো ওদেরকে পছন্দ করেছে। সেই দিন রাতে পুডিং একটা ডিভাইসের সাহায্যে আকাশে একটা ক্যাট সিগন্যাল পাঠায় আর শহরের সব বিড়ালদেরকে একটা ক্যাট ক্যাফেতে ডেকে পাঠায়। সে বাকি বিড়ালদেরকে বলে, তোমরা কি ভুলে গেছো যে আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে পৃথিবী দখল করার জন্য পাঠিয়েছিল? আমাদের ম্যাও গ্রহ তো প্রায় ধ্বংস হয়ে গেছে, আমাদের তাড়াতাড়ি পৃথিবী দখল করতে হবে। তখন সেখানে থাকা একটা বয়স্ক বিড়াল বলে, মানুষেরা আমাদের মালিক হতে পারে, কিন্তু কাজ করে তো আমাদের গোলামের মতো। ওরা আমাদেরকে খাওয়ায়, আমাদের পটি পর্যন্ত পরিষ্কার করে, এর থেকে বেশি আর কি চাই? তার থেকে বরং তুমি তোমাদের রাজাকেও এখানে নিয়ে আসো। এখানে এসে শুধু তাকে একটা ভালো মালিক খুঁজে বের করতে হবে আর একটু কিউট হওয়া নাটক করতে হবে। এদিকে এইসব কথা শুনে পুডিং এর মাথায় তো রক্ত উঠে যায়। সে বলে, তোমরা মানুষদের সাথে থেকে নিজেদের আসল উদ্দেশ্যটাই ভুলে গেছো, কিন্তু কোনো ব্যাপার না, আমি আমার সিক্রেট আর্টিফ্যাক্টটা খুঁজে পেলেই এক এক করে সব মানুষদেরকে শেষ করে দেব, আর সবার আগে আমি এই পরিবারটাকে শেষ করব যাদের সাথে আমি এখন থাকি। এটা বলে সে বাড়িতে ফিরে আসে আর একটা ছুরি নিয়ে লিজুকে মারার জন্য তার ঘরে যায়, কিন্তু লিজুর তো রাতে ঘুমানোর মধ্যে হাঁটার রোগ ছিল, আর তাই সে হঠাৎ সামনে এসে পুডিংকে ধাক্কা মেরে দোতলা থেকে নিচে ফেলে দেয় আর ছুরিটা গিয়ে পুডিং এর নিজের থাবাতেই গেঁথে যায়। এরপর সে ওয়ুর ঘরে গিয়ে তাকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু ওয়ু প্রতিদিন তার মায়ের তাড়াতাড়ি ঘুম থেকে ওঠানোর ভয়ে একটা খেলনা বন্দুক নিয়ে ঘুমাতো, আর সেই খেলনা বন্দুকের গুলি খেয়ে পুডিং ভুল করে একটা মাল্টিপ্লাগের উপর পা রাখে আর সেটাই শক লেগে সেই ছুরিটা আবারও তার অন্য থাবায় গেঁথে যায়। মানে কি একটা অবস্থা! আর এত টর্চার সহ্য করার পর অবশেষে সে ক্লান্ত হয়ে ইয়োকে আক্রমণ করতে যায়, কিন্তু নিষ্পাপ মুখটা দেখে সে হামলা করতে পারে না, আর তাই চুপচাপ সেখানেই তার পাশে ঘুমিয়ে পড়ে। পরের দিন শোলং তার পরিবারকে নিয়ে বাইরে যায়, আর এই সুযোগেই পুডিং তার সিক্রেট আর্টিফ্যাক্টটা খুঁজতে শুরু করে। সে পুরো বাড়ি তছনছ করে ফেললেও কিছুই পায় না, আর তার মধ্যেই শোলং তার পরিবারকে নিয়ে ফিরে চলে আসে। বাড়ির এই অবস্থা দেখে লিজুর খুব রাগ হয় আর সে পুডিংকে মারতে শুরু করে। শোলং তাকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে না থামলে শোলং তাকে একটা যেটা দেখছেন সেটাই রাগ কমানোর নিনজা টেকনিক। যাই হোক, টেকনিক ইউজ করার পর লিজু তো শান্ত হয়ে যায়। এরপর সবাই মিলে যখন জিনিসপত্র গোছাচ্ছিল তখন লিজু তার হারিয়ে যাওয়া একটা ব্রেসলেট খুঁজে পায়। এটা তার মায়ের শেষ স্মৃতি ছিল, তাই ব্রেসলেটটা পেয়ে সে খুশিতে কেঁদে ফেলে। শোলং আর বাচ্চারাও তাদের হারিয়ে যাওয়া অনেক জিনিস খুঁজে পায়। তারা সবাই খুশি হয়ে পুডিংকে ধন্যবাদ জানায়, কিন্তু পুডিং এর তো মনে অন্য ফন্দি, আর তাই এরপরে সে তাদের খাবারে বিষ মিশিয়ে দেয়। কিন্তু মজার ব্যাপার হলো লিজু বাড়িতে রান্না প্রায় করতোই না, আর তাই সেদিনও সে শুধু পুডিং এর জন্যই খাবার বানাচ্ছিল আর নিজেরা পিৎজা অর্ডার করে খাচ্ছিল। লিজু যখন পুডিংকে সেই বিষ মেশানো খাবার খাওয়ানোর চেষ্টা করে, পুডিং তো ভয়ে সেখান থেকে পালিয়ে যায়, কারণ সে তার নিজের খাবারে বিষ মিশিয়েছে। রাতে দুটো চোর পাশের বাড়িতে চুরি করার চেষ্টা করছিল। পুডিং তাদেরকে দেখে শোলং এর বাড়ির দরজা খুলে দেয় যাতে তারা ভেতরে এসে সবাইকে শেষ করে দেয়। চোরেরা ভেতরে ঢুকে দামি জিনিসপত্র খুঁজতে শুরু করে, আর তাদের আওয়াজ শুনে বাড়ির সবার ঘুম ভেঙে যায়। তখন চোরেরা তাদের সবাইকে ভয় দেখিয়ে একটা জায়গায় বসিয়ে রাখে। পুডিং দূর থেকে সবকিছুই দেখছিল। পরিবারটা বুঝতে পারে যে পুডিংও বিপদে পড়তে পারে, তাই ওরা নিজেরা বিপদে থাকার পরেও ইশারা করে পুডিংকে সেখান থেকে চলে যেতে বলছিল। আর এটা দেখে পুডিং বেশ ইমোশনাল হয়ে যায়, কারণ ওরা নিজেদের বিপদের সময়ও পুডিং এর কথাই ভাবছিল। চোর দুটো শোলং এর বকবকানিতে বিরক্ত হয়ে তাকে মারতে শুরু করে, কিন্তু ঠিক তখনই পুডিং সেখানে চলে আসে আর তাকে দেখে চোর দুটো হাসতে শুরু করে, কিন্তু পুডিং এক ঘুষিতেই তাদের দুজনকেই অজ্ঞান করে দেয়। পরিবারটা খুশি হয়ে পুডিংকে জড়িয়ে ধরে, এতে পুডিং এরও বেশ ভালো লাগে। পরের দিন ইও স্কুলে যায়, কিন্তু সে অঙ্কের পরীক্ষায় ফেল করে। টিচার তার বাবা মাকে স্কুলে নিয়ে আসতে বলে, কিন্তু ইও তার বাবা মাকে এই ব্যাপারে বলতে ভয় পাচ্ছিল। এদিকে পুডিং তখন তার আর্টিফ্যাক্টটা খুঁজছিল, তখন ভুল করে তার মাথায় একটা কাপড় পড়ে যায়, আর এটা দেখেই ইওর মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে। পরের দিন সে পুডিংকেই জামা কাপড় আর মাস্ক পরিয়ে তার মা সাজিয়ে স্কুলে নিয়ে আসে। টিচার পুডিং এর কাছে ইওর নামে অভিযোগ করতে থাকে, কিন্তু পুডিং তো কোনো উত্তরই দিচ্ছিল না। এতে টিচারের বেশ সন্দেহ হয়, আর তাই তিনি মাস্ক খোলার চেষ্টা করেন। ঠিক তখনই পুডিং এমন জোরে হাঁচি দেয় যে মাস্কটা উড়ে গিয়ে টিচারের মুখে পড়ে। ইও তাড়াতাড়ি টিচারের চশমাটা পরিষ্কার করার নাম করে সেটা খুলে নেয়, যাতে তিনি পুডিং এর চেহারা দেখতে না পারেন। চশমা ছাড়া টিচার ভালোভাবে কিছুই দেখতে পারছিলেন না, আর এই সুযোগে ইও আবারও পুডিংকে মাস্ক পরিয়ে দেয়। হঠাৎ পুডিং বাইরে একটা পাখি দেখে সেটাকে ধরার জন্য বাইরে দৌড়ে চলে আসে। তখন ইও কাঁদতে কাঁদতে টিচারকে বলে, ম্যাম, আমি আপনাকে আগে বলিনি, কিন্তু আমার মায়ের একটা অদ্ভুত রোগ হয়েছে, যার কারণে সে আস্তে আস্তে বিড়াল হয়ে যাচ্ছে, আর তাই সে পাখি দেখলে নিজেকে সামলাতে পারে না। মেয়েটা তো দারুণ চালাক, তাই না? টিচার তার ওই মিথ্যা কথাটাই বিশ্বাস করে নেন, আর তাকে বলেন, এখন বুঝতে পারছি তুমি পড়াশোনায় কেন এত দুর্বল। ঠিক আছে, তুমি চিন্তা করো না, এখন থেকে আমি তোমাকে কিছুই বলবো না, তুমি শুধু তোমার মায়ের খেয়াল রেখো। ইও এটা শুনে খুশি হয়ে যায় আর পুডিংকে নিয়ে সেখান থেকে চলে আসে। পুডিং এখন এই পরিবারের সাথে বেশ খুশি ছিল আর প্রতিদিন তাদের সাথে মজা করেই দিন কাটাচ্ছিল। অন্যদিকে ওয়ু ভিডিও বানিয়ে ইন্টারনেটে আপলোড করতে শুরু করে দেয়। একদিন শোলং ইওকে স্কুলে আনতে গিয়ে তার টিচার মিস লির সাথে দেখা করে, আর সেখানে সে জানতে পারে মিস লি নাকি তার অনেক বড় ফ্যান। শোলংকে দেখে তার চোখে পানি চলে আসে, যা দেখে ইও আর শোলং দুজনেই বেশ অবাক হয়ে যায়। মিস লি শোলংকে স্কুলের স্পোর্টস ডে তে আসার জন্য আমন্ত্রণ জানায়, আর সে রাজিও হয়ে যায়। শোলং বাড়িতে ফিরে দেখে দুটো লোক তাদের বাড়ির দেওয়ালে পোস্টার লাগাচ্ছে, যাতে লেখা আছে যে
সোলং এর নামে নাকি 20 লক্ষ টাকার দেনা আছে। আর লোকগুলো তখন বলে যে সোলং তার বন্ধু ডেভিডের ঋণের গ্যারান্টার হয়েছিল, এখন নাকি ডেভিড শহর ছেড়ে পালিয়ে গেছে, আর তাই সেই টাকাটা এবার সোলংকেই দিতে হবে। আর এই কথা শুনে লিজুর খুব রাগ হয়, সে লোকগুলোর মুখে রং ঢেলে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। সোলং তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে রেগে গিয়ে উল্টো তাকেই মারতে শুরু করে। ঠিক তখনই ওর কাছে তার বন্ধুর একটা ফোন আসে। সে জানায় যে সিসিলি অর্থাৎ পুডিং এর ভিডিওগুলো নাকি ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে, আর কিছু কোম্পানি তার সাথে এখন অ্যাডে শুটিং করতে চায়। এই খবরটা শুনে তারা সবাই খুব খুশি হয়ে যায়। তারা পুডিং এর সাথে অনেকগুলো বিজ্ঞাপনে শুট করে, আর তাদের কাছে অনেক টাকা চলে আসে। সেই টাকা দিয়ে তারা ডেভিডের ঋণও শোধ করে দেয়। একটা বক্সিং ম্যাচের শুটিং এর সময় একটা স্পটলাইট পুডিং এর উপর পড়তে যাচ্ছিল, কিন্তু সোলং তাকে লাথি মেরে সরিয়ে দেয়, কিন্তু সে নিজে ওই লাইটের হাত থেকে বাঁচতে পারে না, আর সেটা সোজা এসে তার পায়ের উপর পড়ে। সে মারাত্মকভাবে আহত হয়। আর অন্যদিকে এই ঘটনা দেখে পুডিং আবারও অনেক ইমোশনাল হয়ে যায়। সে বিশ্বাস করতেই পারছিল না যে সোলং তাকে বাঁচানোর জন্য নিজের জীবন বিপদে ফেলেছে। রাতে সে সেই ক্যাট ক্যাফেতে গিয়ে এই ব্যাপারে ভাবতে থাকে। বয়স্ক বিড়ালটা তাকে বলে, কি হলো, তুমি না তোমার ওই পরিবারটাকে ধ্বংস করার কথা বলছিলে? তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি এখনো কাজটা করতে পেরেছো। পুডিং তখন নিজের সম্মান বাঁচাতে মিথ্যা কথা বলে যে সে শুধু একটা ভালো সুযোগের অপেক্ষায় আছে। অন্যদিকে লিজু একটা পার্টিতে যায়, যেখানে তার স্কুল জীবনের ফ্রেন্ড লিউ এর সাথে দেখা হয়। সে নাকি আগে খুব মোটা ছিল, কিন্তু এখন বেশ ফিট আর হ্যান্ডসাম হয়ে গেছে। লিউ বলে যে সে স্কুলে লিজুকে খুব পছন্দ করত, কিন্তু মোটা হওয়ার কারণে লিজু তাকে পাত্তায় দেয়নি। এখন সে অনেক বড় লোক, তাই সে আবারও লিজুকে প্রস্তাব দেয়, কিন্তু লিজু জানায় যে তার এখন বিয়ে হয়ে গেছে আর দুটো বাচ্চাও আছে। লিজু বাড়িতে ফিরে সোলংকে লিউ এর ব্যাপারে জানায়, কিন্তু লিউ এর কথা শুনে সোলং এর মেজাজটা খারাপ হয়ে যায়, আর সে একটা বারে গিয়ে মদ খেতে শুরু করে। আর সেখানে একজন জ্যোতিষী এসে হঠাৎ করেই তার ভাগ্য বলতে শুরু করে। সে বলে যে তুমি খুব ভাগ্যবান যে আজকেই তোমার আমার সাথে দেখা হয়েছে। আর সেই হাই প্রিস্টের বন্ধু ওয়াংও সেখানে চলে আসে। সে একটা ম্যাপ দেখিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা এটা কি রাজা চংজেনের গুপ্তধনের ম্যাপ? সোলং সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু হাই প্রিস্ট তাকে থামিয়ে দেয়। সে ম্যাপটা দেখে বলে যে এটা সত্যি কিং চংজেনের গুপ্তধনের ম্যাপ, কিন্তু ওই গুপ্তধনের কাছে পৌঁছানোর জন্য 3টা ম্যাপের প্রয়োজন। 2টো ম্যাপ তো এখানে আছে, আর আমি 3য় ম্যাপের মালিককেও এখানে ডেকেছি। আর তখনই তাদের 3 নাম্বার সঙ্গী অ্যালেক্স সেখানে আসে। সে হাই প্রিস্টকে 3 নাম্বার ম্যাপটা দেখিয়ে বলে, তুমি তো এটাই খুঁজছিলে তাই না? আর হাই প্রিস্টও খুব খুশি হওয়ার নাটক করে। ওয়াং বলে যে আমার দাদু আমাকে বলেছিল যে যদি 3টা ম্যাপ একসাথে পাওয়া যায় তাহলে নাকি আমরা কিং চংজেনের 300টি সোনার মুদ্রা খুঁজে বের করতে পারবো। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমার একটা মারাত্মক রোগ হয়েছে, আর আমি 3 মাসের মধ্যেই মারা যাব। আমি এই ম্যাপগুলো বিক্রি করে আমার পরিবারের জন্য কিছু টাকা রেখে যেতে চাই, আমার শুধু 2 মিলিয়ন হলেই হবে। অন্যদিকে অ্যালেক্স বলে যে আমারও গুপ্তধনের প্রতি তেমন কোনো আগ্রহ নেই, আমার শুধু 1 মিলিয়ন দরকার যাতে আমি থাইল্যান্ডে গিয়ে আমার জেন্ডার পরিবর্তন করতে পারি। আর সেই হাই প্রিস্ট তখন বলে যে বর্তমান টাকার হিসাব করলে 300টা সোনার মুদ্রার দাম প্রায় 370 মিলিয়ন হবে, কিন্তু দুঃখের বিষয় যে আমিও পৃথিবীর মোহমায়া ত্যাগ করেছি, যেই কারণে আমি এই ম্যাপটা কিনতে পারবো না। আর তখন তাদের পাশে থাকা এক দম্পতি যারা কিনা কথাগুলো শুনছিল তারা ম্যাপটা কেনার জন্য আগ্রহ দেখায়, কিন্তু হাই প্রিস্ট সোলংকে বলে যে আমি এই বোকাদেরকে ম্যাপগুলো কিনতে দেব না, আমি চাই যে এই সুযোগটা তুমি হাতছাড়া না করো, মাত্র 3 মিলিয়ন দিয়ে 300 মিলিয়নের মালিক হয়ে যাও। সোলং লোভে পড়ে নাচতে নাচতে ব্যাংকে টাকা তুলতে চলে যায়। কিছুক্ষণ পর লিজুর কাছে ব্যাংক থেকে ফোন আসে যে তার স্বামী অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা তুলে নিয়েছে। লিজু বুঝতে পারছিল না যে সোলং এত টাকা দিয়ে কি করবে, তাই সে বাচ্চা আর পুডিংদের সাথে নিয়ে তার ফোন ট্রেস করতে করতে সেখানে চলে আসে। আর যখন তারা সেই বারে পৌঁছায় সেখানে সোলং হাই প্রিস্ট আর তার সেই সঙ্গীদের সাথেই ছিল। সে হাই প্রিস্টকে টাকা দিতেই যাচ্ছিল, তখন মিস লি হঠাৎ করেই সেখানে চলে আসে। আর হাই প্রিস্ট আর তার সঙ্গীরা মিস লি কে সোলং এর স্ত্রী মনে করে তাকে মিস লং বলে ডাকতে শুরু করে। এদিকে লিজু আড়াল থেকে সবকিছু শুনে ফেলে, আর সেভাবে মিস লি হয়তো সোলং এর গার্লফ্রেন্ড, তাই সে রেগে গিয়ে মিস লি কে এক ঘুষিতে মাটিতে ফেলে দেয়। আর ঠিক তখনই টিভিতে খবর আসে যে ওই হাই প্রিস্ট আর তার 2 সঙ্গী আসলে জেল পালানো আসামি। আর এটা দেখেই বারে থাকা বাকি সবাই তাদের দিকে তাকাতে শুরু করে। 3 জনেই টাকা নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বাইরে তারা পুডিংকে দেখে আর তারা তার সাথে সেলফি তুলতে শুরু করে। এরপর তারা গাড়িতে করে পালিয়ে যায়, কিন্তু পুডিংরা তো জানতো না যে এরা আসলে চোর ছিল। লিজুর রাগে আর কষ্টে সোলংকে অনেক খারাপ কথা বলতে শুরু করে, আর তাই সোলং আবারও তার সেই স্পেশাল টেকনিক ইউজ করে। যাই হোক, শান্ত হওয়ার পরেও লিজু কাঁদতে কাঁদতে বলে এই টাকাটা আমরা ইওর পায়ের অপারেশনের জন্য জমিয়েছিলাম, যদি এখন ওর সার্জারি না হয় তাহলে ও জীবনে আর কখনো দৌড়তে পারবে না। এই কথা শুনে পুডিংও খুব কষ্ট পায়, আর সে তখন বুঝতে পারে সোলং আর লিজু কেন টাকার জন্য এত পাগল ছিল। সোলং বাড়িতে এসে মদ খেতে শুরু করে। তার ডাক্তারের কথা মনে পড়ে যায়, তিনি বলেছিলেন যে ইওর পায়ের হাড়টা সোজা না, আর এটা ঠিক করতে হলে প্রতি বছর সার্জারি করতে হবে, যাতে মোট 5 মিলিয়ন খরচ হবে। এদিকে লিজু লিউ এর সাথে ডিনার করতে যায় আর তার কাছ থেকে মেয়ের অপারেশনের জন্য টাকা ধার চায়। লিউ তখন বলে আমি টাকা দিতে রাজি আছি, কিন্তু তার আগে তোমাকে বলতে হবে যে তুমি আমাকে ভালোবাসো। লিজু তখন রেগে গিয়ে বলে আমি তোমাকে বন্ধু ভেবেছিলাম, আমি টাকার জন্য এইসব কিছু করতে পারবো না। তখনই লিউ তার সাথে জবরদস্তি করতে শুরু করে, কিন্তু ঠিক তখনই সোলং সেখানে পৌঁছে যায় আর লিউকে মেরে মাটিতে ফেলে দেয়। কিন্তু সে লিজুকেও ভুল বোঝে আর বলে ও বড় লোক বলে কেউ সাথে ডেটে আসতে হবে। সোলং এর এই কথায় লিজুও অনেক কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়। কিছুদিন পর ইউর স্কুলে স্পোর্টস ডেতে ফ্যামিলি রেস হওয়ার কথা ছিল, আর ইউ এই রেসে অংশগ্রহণ করতে চাচ্ছিল। সে লিজুকে
জানায় সে তার বাবাকেও আসতে বলেছে, কিন্তু সোলং এর উপর রেগে থাকায় লিজু বলে যদি তোমার বাবা আসে তাহলে আমি আসবো না। এতে ইয়োর মনটা খুব খারাপ হয়ে যায়। সোলং বারে বসে মদ খাচ্ছিল আর তখন পুডিং তাকে সেখান থেকে ধরে একটা ফুটবল মাঠে নিয়ে আসে। গোলপোস্টের উপরে তাদের পরিবারের একটা ছবি লাগানো ছিল, যা দেখে সোলং আবেগপ্রবণ হয়ে পড়ে। সে ভাবে আমি হয়তো একজন ব্যর্থ মানুষ, কিন্তু আমাকে আমার পরিবারের গোলকিপার হতেই হবে। আর পুডিং তখন তাকে ইয়োর আঁকা একটা চিঠি দেয়, যেখানে ইয়ো তাকে ফ্যামিলি রেসে আসার জন্য অনুরোধ করেছিল। আসলে খারাপ সময়ের জন্য পরিবারটা আস্তে আস্তে ভেঙে পড়ছিল আর পুডিংও তার মিশনে সফল হয়ে গিয়েছিল, কিন্তু এখন তার একটুও আনন্দ হচ্ছে না, বরং সে চাইছিল পরিবারটা যেন আগের মতো এক হয়ে যায়। ঠিক তখনই সে একটা অদ্ভুত আলো দেখতে পায়। সে তাকিয়ে দেখে ওই বাড়িরই গাছের ডালে তার সেই সিক্রেট আর্টিফ্যাক্টটা ঝুলছে, যেটা সে এতদিন ধরে খুঁজেও পাচ্ছিল না। প্রথমে এসে খুব খুশি হয়, কিন্তু পরেই তার মনে হয় আর্টিফ্যাক্টটা পাওয়ার মানে হলো তাকে এখন এই পরিবারটাকে শেষ করে দিতে হবে, যেটা সে কিছুতেই করতে চায় না। স্পোর্টস ডে এর দিন সব বাচ্চার পরিবার তাদেরকে উৎসাহ দিতে মাঠে এসেছিল, কিন্তু ইয়োর পাশে শুধু তার ভাই ওই ছিল। কিছুক্ষণ পর সোলং আর লিজাও মাঠে আসে, কিন্তু তারা একে অপরের সাথে কথা বলছিল না। ইয়ো একটা জাম্প রেসে অংশ নেয়, কিন্তু পায়ের সমস্যার কারণে সে লাফাতে গিয়ে পড়ে যায়। সোলং আর লিজু দৌড়ে তার কাছে আসে। তাদেরকে দেখে ইয়ো কাঁদতে কাঁদতে বলে আমি চাই না তোমরা টাকার জন্য ঝগড়া করো, আমি চাই না আমাদের পরিবারটা ভেঙে যাক, আমি শুধু তোমাদের সাথে একসাথে থাকতে চাই। মেয়ের কথা শুনে সোলং আর লিজুর হুঁশ ফেরে। তারা একে অপরকে জড়িয়ে ধরে আর কথা দেয় যে তারা আর কখনো ঝগড়া করবে না। পুডিং দূর থেকেই সবকিছু দেখেই খুশি হচ্ছিল। পরিবারটা পুডিং এর কাছে আসে। পুডিং তার আর্টিফ্যাক্টের সাহায্যে তাদের সবার একে অপরের হাত ধরিয়ে টেলিপ্যাথির মাধ্যমে তাদের সাথে কথা বলতে শুরু করে। সে বলে আমি আসলে ম্যাও গ্রহের একজন যোদ্ধা, আমি পৃথিবীতে এসেছিলাম এটাকে কবজা করতে, কিন্তু তোমাদের সাথে থেকে আমি বুঝেছি যে মানুষের কাছে পৃথিবীর সব থেকে একটা শক্তিশালী অস্ত্র আছে, যার নাম ভালোবাসা। আমার এখন যাওয়ার সময় হয়ে গেছে। কিছুক্ষণ পর ফ্যামিলি রেস শুরু হয় আর ইয়ো তার পরিবারের সাথে রেসে অংশ নেয়, কিন্তু লিজু আর সোলং খুব ভালো পারফর্ম করলেও ইয়ো তার পায়ের জন্য দৌড়াতে পারছিল না। অন্যরা রেসে জিতে গিয়েছিল, কিন্তু ইয়ো তবুও দৌড়ানো থামায়নি আর মাঠে সবাই তার জন্য চিৎকার করে তাকে উৎসাহ দিচ্ছিল। আর এখানেই পুডিং তার আসল শক্তির ব্যবহার করে। সে তার সিক্রেট আর্টিফ্যাক্টের সাহায্যে ইয়োর পায়ের হাড় ঠিক করে দেয় আর সাথে সাথেই ইয়োর পায়ের সেই ব্রেসটা ভেঙে যায়। সে একদম সুস্থ হয়ে যায় আর খুব দ্রুত দৌড়ে রেসটা শেষ করে। এটা দেখে মাঠের সবাই তো অবাক হয়ে যায়, অন্যদিকে তার পরিবার তো খুশিতে আত্মহারা। পুডিং ইয়োকে সুস্থ করে খুব খুশি হয়। সে তার আর্টিফ্যাক্টের সাহায্যে স্পেসশিপটাকে ডেকে পাঠায় আর তার ভেতরে বসে পড়ে। মাঠে থাকা সবাই স্পেসশিপটা দেখে ফেলে, তাই পুডিং একটা লাইট বিমের সাহায্যে তাদের সবার মাথা থেকে স্পেসশিপ আর নিজের স্মৃতিগুলো মুছে দেয়। এরপর সে ম্যাও গ্রহে ফিরে গিয়ে রাজাকে মিথ্যা কথা বলে। সে বলে পৃথিবী খুব ভয়ঙ্কর জায়গা, ওখানকার বাতাস দূষিত আর মানুষদের কাছে ভালোবাসা নামের একটা অস্ত্র আছে যার সামনে আমাদের কোনো শক্তি টিকবে না, আমাদের ওখানে না যাওয়াই ভালো। আর পুডিং এর এই কথাগুলো শুনে রাজাও পৃথিবী কবজা করার স্বপ্ন ছেড়ে দেয়, কিন্তু পুডিং তার মিশন পূরণ করতে পারেনি বলে রাজা তাকে আলু খোড়ার শাস্তি দেয়। অন্যদিকে পৃথিবীতে সেই পরিবারটা আবারও হাসি খুশি জীবন কাটাতে শুরু করে। লিজু এখন একজন সফল মডেল হয়ে গেছে আর সোলং ফুটবল কোচ হয়ে যায়। ইয়ো সুস্থ হয়ে তার নতুন বন্ধুদের সাথে খেলতে শুরু করেছে, কিন্তু অন্যদিকে ম্যাও গ্রহে পুডিং অনেক একা হয়ে গেছে। সে আকাশের দিকে তাকিয়ে তার পরিবারকে মনে করে কাঁদতো। একদিন হঠাৎ করে একটা গ্রহের কিছু কুকুর ম্যাও গ্রহে আসে। তারা পৃথিবীতে যাচ্ছিল। পুডিং তাদেরকে কিছু আলু খেতে দেয় আর লুকিয়ে তাদের স্পেসশিপে চড়ে আবারও পৃথিবীতে চলে আসে। তারপর সে আবারও তার মানুষদের পরিবারের কাছে যায়, কিন্তু তারা তাকে দেখে ভয় পেয়ে দরজা বন্ধ করে চলে যায়। পুডিং এর মনটা একদম ভেঙে যায়। সে ভাবছিল লাইট বিম হয়তো তাদের মাথা থেকে তার সব স্মৃতি মুছে দিয়েছে আর তাই সে মন খারাপ করে ফিরেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই পরিবারটা পুডিং এর পোস্টার হাতে নিয়ে বাইরে বেরিয়ে আসে। লাইট বিম তাদের মস্তিষ্ক থেকে স্মৃতি মুছে দিতে পারলেও তাদের মন থেকে পারেনি, কারণ ভালোবাসা তো মস্তিষ্কে না, মনে থাকে। তারা পুডিংকে ভিতরে নিয়ে যায় আর সবাই মিলে একসাথে বসে খুশি মনে খেতে শুরু করে। আর অন্যদিকে তখনই টিভিতে সেই 3 চোরের খবর দেখানো হচ্ছিল। রিপোর্টার বলছিল যে চোরেরা কিং চং জেনের 3টি ম্যাপ চুরি করেছে, যার আসল দাম নাকি 100 মিলিয়ন। এই খবর দেখে পুরো পরিবারই খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যায়, কারণ সেই 3টা ম্যাপই তো তাদের কাছেই ছিল। আর এভাবেই এই গল্পটার একটা হ্যাপি এন্ডিং হয়। এই পুরো গল্পটা কিন্তু আমাদেরকে একটা খুব সুন্দর জিনিস শিখিয়ে যায়। পুডিং পৃথিবীতে এসেছিল তার গ্রহের জন্য যুদ্ধ করতে আর সবকিছু দখল করতে, কিন্তু সেই নিজেই হেরে গেল এই পরিবারের ভালোবাসার কাছে। এটা আমাদেরকে দেখায় যে ভালোবাসা হলো পৃথিবীর সব থেকে শক্তিশালী অস্ত্র, আর কোনো ভিন গ্রহের প্রযুক্তি বা কোনো বিশেষ ক্ষমতা এর সামনে কিছুই না। আমাদের জীবনেও অনেক সমস্যা আছে, আমরা হতাশ হয়ে পড়ি, নিজেদেরকে ব্যর্থ মনে করি, যেমনটা সোলং এর মনে হতো। কিন্তু এই পরিবারের মতোই আমাদের আসল শক্তি হলো আমাদের প্রিয়জনদের ভালোবাসা আর একে অপরের পাশে থাকা। এটাই আমাদের আসল সুপার পাওয়ার। গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আর এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভিম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকের সেরা মন্তব্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন জমি। প্রোফাইল পিকচার দেখে মনে হচ্ছে আপু। যাই হোক, তিনি বলেছিলেন সত্যি বলতে এমন টিচার পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি আমার লাইফে এমন টিচার পাইনি, যদি পেতাম তাহলে যারা খারাপ স্টুডেন্ট আছে তারা ভালো রেজাল্ট করতো। কমেন্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, আর এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।